টক্সিন সাবস্টেন্স হয়ে যায়, বডি টক্সাইড হয়ে যায়, সেখান থেকে আমাদের লিভারটা নষ্ট হবে, অর্থাৎ আমাদের সেলগুলো নষ্ট হয়। সাম মেডিকেশন, অর্থাৎ কিছু যদি কোনো একটা ভারী রোগের জন্য কোনো ওষুধ খাচ্ছে, যেটা অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া হয়, যেটাকে বলা সাইড এফেক্ট, সেখান থেকে আমাদের একটা রোগটা হতে পারে। আর কিছু মেডিকেল কন্ডিশন আছে যেটা কমপ্লিকেশন অ্যারাইজ করে, সেখান থেকে আমাদের হেপাটাইটিস হতে পারে। এইসব কারণে কিন্তু আমাদের হেপাটাইটিস হয়। তো এই যে আপনার বড় ধরনের যে অর্গানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লিভার, অর্থাৎ আমাদের লিভার। আর এখান থেকে যে সবুজ যে দেখতে পাচ্ছেন মাছটা যে নড়ছে, এটা হচ্ছে আমাদের গোলব্লাডার। পিত্ত উৎপন্ন করে গোলব্লাডারে জমা হয়, যখন প্রয়োজন হয় তখনই আমাদের স্টোমাকে সাপ্লাই হয়। আর এই যে অর্গানটা দেখছেন, এটাকে বলা হয় প্যানক্রিয়াস, অর্থাৎ অগ্ন্যাশয়। এটা পরে একদিন ক্লাস হবে আমাদের। আজ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লিভার। রিস্ক ফ্যাক্টর কাদের কাদের ক্ষেত্রে এটা হেপাটাইটিস হতে পারে? পোর স্যানিটাইজেশন, অর্থাৎ যারা স্বাস্থ্য বিধান ঠিকমতো মেনে চলছে না, খুব উচ্ছৃঙ্খল, মানে ঠিকমতো হাত ধুচ্ছে না, অপরিষ্কার পরিচ্ছন্ন সেই খেয়ে নিল, তখনই আমাদের এটা একটা রিস্ক, তাদের ক্ষেত্রে একটা হেপাটাইটিস হওয়ার জন্য সংখ্যাটা কিন্তু বেশি থাকে। ল্যাক অফ সেফ ওয়াটার, অর্থাৎ কন্টামিনেটেড ওয়াটার, অর্থাৎ সেটা যে পানীয় জল আমরা যে ড্রিঙ্ক করছে, পানীয় জল যেটা পরিষ্কার খাচ্ছে, সেটা হয়তো কন্টামিনেটেড আছে, অর্থাৎ ইনফেক্টেড আছে, সেটা পরিষ্কার জল নেই, সেক্ষেত্রে তারা কিন্তু রিস্ক। ইনজেক্টিং ড্রাগ, যারা ড্রাগ নিচ্ছে, কিছু কিছু লোক আছে খুব ড্রাগ নিচ্ছে, তাদের ক্ষেত্রে এটা একটা হাই রিস্ক। লিভিং ইন হাউসহোল্ড উইথ এ ইনফেক্টেড পারসন, অর্থাৎ একটা এমন জায়গাতে আমরা বসবাস করছি যেখানে আমাদের পার্শ্ববর্তী ঘরের বাড়িতে একটা ইনফেক্টেড পারসন আছে, অর্থাৎ হেপাটাইটিসের রোগ আছে, তাকে তো যদি আমরা মানে বসবাস করি, সেক্ষেত্রেও কিন্তু একটা রিস্ক থাকছে, চান্স আছে তার হেপাটাইটিস হওয়ার। বিং এ সেক্সুয়াল পার্টনার অফ সাম উইথ অ্যাকুট হেপাটাইটিস এ ইনফেকশন, যদি তার সেক্সুয়াল পার্টনার যদি আপনার কন্ট্যাক্ট থাকে হেপাটাইটিস, তাহলে কিন্তু আমাদের সম্ভাবনা থাকে। চেঞ্জ করছি। Someone with acute hepatitis A infection, অর্থাৎ যদি সেক্সুয়াল পার্টনার হেপাটাইটিস এ তে ইনফেক্টেড থাকে, তাহলে কি হবে, তার একটা হাই রিস্ক থাকছে। ট্রাভেলিং টু এরিয়া অফ হাই এন্ডেমিসিটি উইদাউট বিং ইমিউনাইজড, অর্থাৎ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে হেপাটাইটিসের রোগী আছে, আর সেখানে যদি আমরা ইমিউনাইজেশন না নিয়ে যদি আমরা ওই জায়গাটা যাই, তাহলে কিন্তু আমাদের একটা হাই রিস্ক থাকছে। এই সব কারণে আমাদের কিন্তু একটা হাই রিস্ক থাকছে। তো স্যার মোটামুটি জেনে নিলাম আমরা হাই রিস্কটা কি, মানে যারা রিস্ক ফ্যাক্টর কি কি। একটা হচ্ছে পোর স্যানিটেশন, যদি আমরা ঠিকমতো স্যানিটাইজার স্বাস্থ্যবিধান যদি আমরা মেনে না চলি, তাহলে একটা হাই রিস্ক। কন্টামিনেট যদি ওয়াটার খাই, তাহলে একটা হাই রিস্ক। ইনজেক্টিং ড্রাগ, লিভিং ইন এ হাউসহোল্ড উইথ এ ইনফেক্টেড পারসন, বিং এ সেক্সুয়াল পার্টনার অফ সাম। যার জন্য এখানে অনেক সময় যারা বিবাহিত করেন তাদেরকে অ্যাডভাইস করব যেন বিয়ের আগে তার হেপাটাইটিস বি, যেটা সব থেকে হাইলি ইনফেকশাস ডিজিজ, চেক করে নেওয়া। যেমন আমাদের আছে অনেক সময় আমরা চেক করতে বলি থ্যালাসেমিয়া ক্যারিয়ার যদি থাকে, মেল ফিমেল যদি দুজনের মধ্যে একজন যদি ক্যারিয়ার থাকে, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া হয়ে যায়। তেমনি যদি পার্টনার যদি থাকে, আপনার হেপাটাইটিস ক্যারিয়ার থাকে, সেক্ষেত্রেও কিন্তু হেপাটাইটিস একটা রিস্ক থাকে। তাহলে এটা একটা ট্রাভেলিং টু এরিয়া হাই এন্ডেমিসিটি, হয়তো একটা দেশে হেপাটাইটিস খুব বেশি আছে, সেখানে যদি আমি ইমিউনাইজ হয়ে না যাই, তাহলে কিন্তু আমাদের হাই রিস্ক থাকে। যেমন এখন আমাদের করোনা নিয়ে তো আপনারা সবাই অকিবহাল, সবাই ছোট থেকে বড়, এটা নতুন করে বলার কিছু নাই যে এক দেশ থেকে আরেক দেশে কেন মানে বাধা হচ্ছে, লকডাউন করছে, এই জন্য আমাদের করোনা না হয়। তেমনি এই ধরনের জিনিসটা হাইলি ইনফেকশাস, বিশেষ করে হেপাটাইটিস বি
হাইলি ইনফেকশাস, করোনার মতন খানিকটা। হেপাটাইটিস, এটা হচ্ছে হেপাটাইটিসের তিনটে স্টেজ। স্টেজ মানে হচ্ছে প্রি একটারিক, একটা হচ্ছে একটারিক, আর হচ্ছে পোস্ট একটারিক, তিনটে স্টেজ হেপাটাইটিস। প্রি একটারিকটা কি সেটা একটু আলোচনা করি। দিস ইজ দ্য পিরিয়ড অফ ম্যাক্সিমাল ইনফেক্টিভিটি, যখন আমাদের ইনফেকশন হচ্ছে পারসন, তখন সেটা হচ্ছে একটা, সেই সময় থেকে হচ্ছে এই স্টেজটা শুরু হচ্ছে। জাস্ট যখন ইনফেকশন হচ্ছে সেই স্টেজটা আমাদের শুরু হচ্ছে, তখন কি হচ্ছে আমাদের সার্কুলেটিং ইমিউনিটি কমপ্লেক্স, অর্থাৎ আমাদের বডিতে কি হচ্ছে, ওর যে ইমিউনিটি যে কমপ্লেক্সগুলো আছে সেগুলো আমাদের ভেঙে যাচ্ছে। তখন কি হবে আমাদের ফ্যাটিক, অর্থাৎ ইজিলি আমাদের টায়ার্ডনেস হবে, অ্যানোরেক্সিয়া, ক্ষুধা মন্দা হবে, ডিপ্রেশন, সে হতাশ হয়ে পড়বে, মাথা ব্যথা হবে, ওয়েট লস হবে, ওজন কমে যাবে, মাসেল পেন, মাংস পেশিগুলোতে প্রচন্ড ব্যথা হবে, বমি বমি ভাব থাকবে, বমি হয়ে যাবে, চেঞ্জেস দ্য টেস্ট এন্ড স্মেল অ্যান্ড ফিভার, অর্থাৎ মুখের স্বাদ এবং গন্ধ দূর চলে যাবে এবং জ্বর থাকবে। এইসবগুলো আমাদের যখন আসবে তখনই আমাদের স্টেজ 1 অর্থাৎ প্রি ইকটেরিক, এটা আর একটা বলা হয় প্রোডর্মাল। তো এক কথায় মানে প্রথম যেটা স্টেজ, সেই স্টেজে জন্ডিস ফর্ম করবে না। জন্ডিস ফর্মের আগের অবস্থায় যে সিমটমস গুলো নিয়ে আসবে তখন তাকে আমরা বলবো প্রি একটেরিক, অর্থাৎ প্রোড্রোমাল নামক এটাকে চিহ্নিত করা হয়। আর কি থাকে, রাইট আপার কোয়াড্রেন্ট টেন্ডার মে বি নোটেড, অর্থাৎ আমাদের ডান সাইডে যে লিভারের যে পজিশন আছে সেই জায়গাটা কি হবে আমাদের ব্যথা থাকবে এবং শক্ত, ব্যথা কম থাকে, ওই জায়গাটা একটা শক্ত টেন্ডার হয়ে থাকে। তো জন্ডিস ফর্ম হয়নি, এই স্টেজটাকে বলা হয় প্রি একটেরিক স্টেজ। যখন আমাদের জন্ডিস ফর্ম হয়ে যাবে সেটাকে বলা হয় একটেরিক স্টেজ। ক্লিনিক্যাল স্টেজ এটা হচ্ছে, তাহলে কি পাবো আমাদের, ক্যারেক্টারাইজড বাই জন্ডিস। যখন আমাদের জন্ডিস ফর্ম হয়ে যাবে তখন তাকে আমরা বলবো একটেরিক স্টেজ। জন্ডিস কি আমাদের ইয়েলো ডিসকালারেশন অফ দা স্ক্লেরা, আমাদের নেল অ্যান্ড টাং, যে সাদা সাদা যে অংশগুলো আছে আমাদের বডিতে সেই জায়গাগুলো কি হয়ে যাবে আমাদের একটা হলুদ বর্ণ ধারণ করবে, যেটাকে আমাদের এই আঞ্চলিক ভাষাতে বলা হয় কমলা, কমলা হয়ে যাবে তখন। আশা করি বাংলাদেশে এই নামে মনে হয় চিহ্নিত করা হয়, জানি না কি আছে, আমাদের এখানে কমলা বলে চিহ্নিত করা হয়। তো একটেরিক স্টেজে যখন জন্ডিস হয়ে যাবে তখন বলবো আমরা একটেরিক স্টেজ। দেয়ার ইজ এ defective uptake, conjugated or and distribution of bile, আমাদের কি হবে বডিতে এই বাইলটা অ্যাকচুয়ালি কোথায় যাওয়ার কথা, স্টমাক, সেখানে আমাদের মানে চলে যাবে আপনাদের বডিতে। বিলিরুবিন ইজ ডিসফার্গিং ইনটু দ্য টিস্যু, সে টিস্যুতে চলে আসে বিলিরুবিন। ইউরিন ইজ ডার্ক, অর্থাৎ ইউরিন আমাদের ক্লিয়ার হওয়ার কথা, সেখানে হয়ে যাবে আমাদের একটা ডার্ক অর ইউরিস। স্টুল আর ক্লে কালার, অর্থাৎ আমাদের স্টুল ইয়েলো কালার হয়, সেখানে আমাদের একটা ক্লে কালার, অর্থাৎ আমাদের একটা বাদামি ধরনের একটা কালার হয়ে যাবে। পারসিস্টেন্ট ফ্যাটিক, অর্থাৎ প্রচন্ড সে দুর্বল হয়ে পড়বে, মনে হচ্ছে কোনো মতেই আমাদের দুর্বলতা কাটছে না। লিভার ইজ এনলার্জ অ্যান্ড টেন্ডার, আমাদের লিভারটা কি হবে প্রচন্ড বড় হয়ে যাবে আর খুব লিভারের জায়গাটাতে খুব ব্যথা হবে, টেন্ডার থাকবে। এটা এই স্টেজটাকে বলছে আমাদের একটেরিক স্টেজ অফ ক্লিনিক্যাল স্টেজ। পোস্ট একটেরিক স্টেজ আর রিকভারি স্টেজ, যখন আমাদের হেপাটাইটিসটা ভালো হয়ে যাচ্ছে তখন বলছি আমরা পোস্ট একটেরিক স্টেজ। আর একটা নাম বলা হয় কনভালেসেন্ট স্টেজ ফেজ। জন্ডিস ইজ ডিসঅ্যাপিয়ারিং, অর্থাৎ জন্ডিসটা আমাদের কমে আসবে, বাট ইট ডাজ নট বি মিন রিকভারি, জন্ডিসটা আমাদের কমে আসবে কিন্তু এটাকে আমাদের রিকভারি সম্পন্ন বলছে না। ইট মে লাস্ট উইক টু মান্থ, এটা এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত থাকে। এই স্টেজটা আমাদের এক সপ্তাহ থেকে
1 মাস পর্যন্ত থাকে। পোস্ট ইউটেরিক স্টেজ অর রিকভারি স্টেজ। টাইপ অফ হেপাটাইটিস, আমাদের 5 রকমের আমরা হেপাটাইটিস দেখতে পাবো। 5 types of hepatitis have been identified: hepatitis A, hepatitis B, hepatitis C, hepatitis D, hepatitis E। এ থেকে শুরু করে ই পর্যন্ত আমাদের হেপাটাইটিস টাইপ। হেপাটাইটিস A is always an acute short term disease, এটা খুব অ্যাকুট কন্ডিশনে ভালো হয়ে যায় এবং শর্ট টার্ম ডিজিজ। আর হেপাটাইটিস বি সি ডি এটা হচ্ছে সবথেকে মোস্টলি বিকাম অনগোয়িং অ্যান্ড ক্রনিক, এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং সেটা আলটিমেটলি ক্রনিক রোগে পরিণত হয়ে যায়। হেপাটাইটিস বি সি ডি। হেপাটাইটিস ই ইজ ইউজুয়ালি অ্যাকুট, মানে এর মতন, এটা হচ্ছে একটা শর্ট টার্ম ডিজিজ। হেপাটাইটিস ই এ ই এটা হচ্ছে শর্ট টার্ম অ্যাকুট, particularly dangerous in pregnant women। এটা যদি হেপাটাইটিস বিটা, হেপাটাইটিস ই হচ্ছে যে প্রেগনেন্ট ওমেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ডেঞ্জারাস। হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই ভাইরাস typically caused only acute short term infection। পাঁচটা যে আলাদা আলাদা আছে, পরেরগুলো আসছে স্লাইডে। কমন কি সিমটমস আছে আমাদের হেপাটাইটিস, সেটা নিয়ে আজ আলোচনা করি। এখানে সাইন অ্যান্ড সিমটমস অফ হেপাটাইটিস কি কি দেখতে পাবেন, যেটা দেখবেন অবজার্ভ মানে অবজেক্টিভ, সেটা হচ্ছে সাইন, আর পেশেন্ট পার্টি যেটা বলবে সেটা হচ্ছে আমাদের সিমটমস। তো ফ্যাটিক, সে বলবে প্রচন্ড দুর্বল, ফিভার জ্বর থাকবে, অ্যাবডোমিনাল পেন, পেটে রাইট সাইডে প্রচন্ড ব্যথা থাকবে, বমি বমি ভাব থাকবে, বমি হয়েও যায়। জন্ডিস, জন্ডিস তো একটু আগেই বললাম, আমাদের yellowish discoloration of the sclera, tongue and nail, এই সব জায়গাগুলোতে যখন আমাদের হলুদ বর্ণ দেখতে পাবো তখনই আমরা বলবো সেটা জন্ডিস। ওয়েট লস, ওজন কমে যাবে। ইচিং, আমাদের যদি জন্ডিস হয় তাহলে বডিটা কি হবে, সবসময় একটা চুলকাবে আর সেটা স্ক্র্যাচিং করতে থাকবে সবসময়। শার্প পেন ইন রাইট আপার কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমেন, আমাদের যে লিভারের জায়গাটা আছে সেখানে একটা কেটে যাওয়ার মতো কাটার মতন পেন হবে, একদম খুব প্রচন্ড ব্যথা হবে। আর কি যাবে, জায়গাটা টেন্ডার থাকবে, যখন আমরা প্যালপেবল করবো জায়গাটা খুব টেন্ডার থাকবে। অ্যানোরেক্সিয়া এবং ক্ষুধা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সাইন এন্ড সিমটমস। এবার আমরা কনফার্মেটিভ করার জন্য ডায়াগনোস কি করবো, হাউ টু ডায়াগনোস, আমরা ব্লাড টেস্ট করব। সেখানে যদি লিখে দিই ব্লাড ফাংশন টেস্ট তাহলেই হয়ে যাবে, ওরা যতই আছে সমস্ত করে দেবে। তবে স্পেসিফিক আরো বলা যায় এএসটি, এএলটি, এসজিপিটি, এসজিওটি, এসবগুলো তো আছে। বিলিরুবিন টেস্ট করব আমরা, বিলিরুবিন জেন করব, টোটাল বিলিরুবিন সমস্ত আমরা টেস্ট করব। যদি নর্মাল লেভেল থেকে হাই থাকে তখনই আমরা ভেবে যাবো সেটা আমাদের হেপাটাইটিস হয়েছে, অর্থাৎ জন্ডিস হেপাটাইটিস হয়েছে। সেরোলজিক্যাল টেস্ট আছে আমাদের স্পেসিফিক যে টেস্ট কোনটা, যেমন HbS-Ag, সেটা হচ্ছে হেপাটাইটিস বি এর জন্য টেস্ট। অ্যান্টি-এইচ-এস, এগুলো যেগুলো নাম আছে এগুলো আপনার প্রত্যেকটাই আলাদা আলাদা, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, এইসব চিহ্নিত করা আছে। এই টেস্টগুলো আমরা করবো। HbS-Ag এটা পার্টিকুলারলি বি এর জন্য করা হয়। আইজিএমটা হাই থাকে, আইজিএমটা খুব হাই থাকে। আর আমরা কি করতে পারি, আল্ট্রাসোনোগ্রাফি, ট্রান্সেন্ট elastography can show the amount of liver damage। এটা ট্রান্সেন্ট elastography যদি আমরা করি তাহলে লিভার কতটা ড্যামেজ হয়েছে সেটা বলে দেবে। আর লিভার বায়োপসি, অর্থাৎ লিভার ক্যান্সার হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা বায়োপসি টেস্ট করবো। থাইরো টেস্ট, ওই একই জিনিস, আমরা টেস্ট করব ক্যান্সার আছে কিনা। টেস্ট হিস্ট্রি নেব, আর ফিজিক্যাল এক্সামিনেশন, তাকে আমরা বেডে শুয়ে দিয়ে তাকে আমরা এক্সামিন করবো, লিভারটা টেন্ডার আছে কিনা, তখন আমরা জেনে যাব হেপাটাইটিস হয়েছে কিনা।
তো যদি আমরা হেপাটাইটিস ডায়াগনোসিস করলাম, মেডিসিন দিলাম, যদি ঠিকমতো আমরা চিকিৎসা করতে না পারে, তাহলে আমাদের কিছু একটা বড় ধরনের রোগ হতে পারে। কি কি রোগ হবে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। কমপ্লিকেশন অফ হেপাটাইটিস, যদি সুচিকিৎসা যদি আমরা করতে পারলাম তো খুবই ভালো, যদি সুচিকিৎসা করতে না পারি তাহলে আমাদের কি কি কমপ্লিকেশন আরাইজ হবে সেটা নিয়ে আলোচনা করছি। ক্রনিক লিভার ডিজিজ অর ফাইব্রোসিস, অ্যাকুইট হেপাটাইটিস ছিল, সেটা যদি সুচিকিৎসা না হয় তবে বুঝতেই পারছেন সেটা টার্ন নেবে কিসে, ক্রনিকে। অর ফাইব্রোসিস অর্থাৎ যে লিভার সেল যেগুলো আছে সেই লিভার সেলগুলো কি হবে, স্ক্র্যানিং হয়ে যাবে, অর্থাৎ সেলগুলো একটা শক্ত শক্ত ভাব হয়ে যাবে। তখন কি হবে, আমাদের ওই লিভারটা ড্যামেজ হবে, তখনই আমাদের ফাংশনগুলো নষ্ট হবে। তো এটা হচ্ছে ক্রনিক লিভার অর ফাইব্রোসিস। সিরোসিস অফ লিভার একই জিনিস, আমাদের যে এক্সোসিড ফাইব্রোসিস গুলো আছে সেটা আরো বেশি ধরনের হয়ে যাবে, যেটা একদম পচনের মতো, তখনই আমাদের কি হবে, সিরোসিস অফ লিভার। এগুলো একদম লাস্ট স্টেজে, একদম সিরোসিস অফ লিভার। দেয়ার আর মেনি কজ অফ ফর লিভার সিরোসিস, এটা আরো অন্য কারণ আছে, কিন্তু হেপাটাইটিস থেকেও কিন্তু সিরোসিস অফ লিভার হয়। আরো কয়েকটা কাজ আছে, সেটা থেকেও আমাদের কিন্তু সিরোসিস অফ লিভার হয়। But alcohol hepatitis and hepatitis C is more common for cirrhosis of liver. Cancer of liver, যদি আমরা হেপাটাইটিস সুচিকিৎসা করতে না পারি তাহলে আমাদের ক্যান্সার অফ লিভার হতে পারে। এটা দু ধরনের আমার ক্যান্সার হতে পারে, সেটা হচ্ছে কি হেপাটোসেলুলার কার্সিনোমা, আর একটা হচ্ছে কংগ্ল্যানজিওলার কার্সিনোমা। দুই ধরনের আমরা কিন্তু ক্যান্সার অফ লিভার দেখতে পাবো। লিভার ফেলিওর ইজ এ সিরিয়াস বাট আনকমন। এটা সাধারণত হয় না, এটা যদি আমাদের হয়ে যায় তাহলে তো আলটিমেট তো ডেথের মতন ব্যাপারটা। লিভার ফেলিওর ইজ এ সিরিয়াস বাট আনকমন, খুব একটা দেখতে পাওয়া যায় না। কমপ্লিকেশন অফ হেপাটাইটিস, ইন দিস কন্ডিশন ফাংশন অফ লিভার স্টপ। যদি আমাদের লিভার ফাংশন স্টপ হয়ে যায় তাহলে কি হবে, আলটিমেট লেড টু দ্য বডি শাটারিং ডাউন, অর্থাৎ তখন একদম আমাদের বডি কি হবে, শাটডাউন হয়ে যাবে, দেন ডেথ। তো এটা একদম লাস্ট স্টেজ, ডেথ মানে কি আর লাস্ট স্টেজ। আরেকটা হয় কি, তাহলে আবার পেটটা বসে যাবে। তো কমপ্লিকেশন আর একটা হচ্ছে অ্যাসাইটিস। কমপ্লিকেশন হেপাটাইটিস আর কি আছে, যদি লিভার জনিত কারণে যদি আমাদের প্রেসারটা ইনক্রিজ করে তখন তাকে আমরা বলবো পোর্টাল হাইপারটেনশন। লিভার যদি কারণে যদি আমাদের হাই প্রেসার হয়, প্রেসারটা যদি ইনক্রিজ করে যায় তখন তাকে আমরা বলবো পোর্টাল হাইপারটেনশন। আর কি হতে পারে, আমাদের কিডনি ফেলিওর, অর্থাৎ গ্লোমেরুলোনেফ্রাইটিস কাইন্ডলি ডিসঅর্ডার কজড বাই দ্য ইনফ্লামেশন অফ দ্য নেফ্রন। এটা মেনে দেখতে পাওয়া যাবে কখন, ক্রনিক হেপাটাইটিস বি এন্ড হেপাটাইটিস সি ইনফেকশন যদি হয় তখন আমাদের কিন্তু কিডনি ফেলটা হবে। আমাদের যে গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে প্রথমে, তারপরে কিডনি ফেল হবে। এটা একটা কমপ্লিকেশন হচ্ছে কিডনি ফেল। ফাইনালি যেটা হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি, অর্থাৎ আমাদের ব্রেনের যখন হেপাটিকের কারণে, যে লিভারের জনিত কারণে যখন আমাদের ব্রেনটা নষ্ট হয়ে যাবে তখন তাকে আমরা বলবো হেপাটিক এনসেফালোপ্যাথি। তাহলে কি হবে, ফ্যাটিক হবে, আর মেমোরি লস হয়ে যাবে, অর্থাৎ কিছু মনে করতে পারবে না। আর ডিমিনিশ মেন্টাল অ্যাক্টিভিটি, মাইন্ডের কোনো কাজটা আস্তে আস্তে হারিয়ে যাবে ডিউ টু বিল্ড আপ দ্য টক্সিন লাইক অ্যামোনিয়া। বডি যখন আমাদের অ্যামোনিয়াটা বেড়ে যাবে, দ্যাট এফেক্ট দ্য ব্রেন ফাংশন, অর্থাৎ ব্রেন ফাংশনটা টোটালি লস হয়ে যাবে, তখনই আমরা তাকে বলবো হেপাটিক এনসেফালোপ্যাথি। তো আশা করি স্যার আমরা সংক্ষেপে একবার আরো বলে যাই কমপ্লিকেশনগুলো। ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভার, টার্মগুলো স্যার একটু বলে যাই। ক্যান্সার অফ লিভার দুরকম দেখতে পাবো আমরা, হেপাটোসেলুলার কার্সিনোমা,
জিওলার কার্সিনোমা, লিভার ফেলিওর, অ্যাসাইটিস, পোর্টাল হাইপারটেনশন, কিডনি ফেল ও রেনাল ফেল, হেপাটিক এনসেফালোপ্যাথি। তাহলে স্যার আমরা কমপ্লিকেশনগুলো জেনে গেলাম। এবার যদি আমরা কিছু প্রিভেন্টিভ মেজার যদি মেনে চলি, তাহলে এই রোগ থেকে আমরা সেফ থাকবো। তাহলে কি করতে হবে আমাদের? যেই কারণে আমাদের এই রোগটা হয়, সেগুলোকে আমরা যদি মেনে চলি, তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা সেফ থাকবো। ইমপ্রুভ স্যানিটেশন, আমরা বলেছিলাম পুর স্যানিটেশন থেকে আমাদের কি হচ্ছে, এই রোগটা হচ্ছে। তাহলে আমাদের স্যানিটেশনটা আমাদের কি করতে হবে, সেটা ইমপ্রুভ করতে হবে। আমাদের খাবার থেকে এই রোগটা হচ্ছে, তাহলে আমাদের যে খাবারটা খাচ্ছি সেটা যদি সেফটি খাবার হয়, আর আমরা ইমিউনাইজেশন যদি নিই, তাহলে কিন্তু আমরা সেফ থাকবো। Spread of hepatitis A can be reduced by adequate supply on the safe drinking water, proper disposal, sewage within communities. যে আমাদের যে প্রপার ডিসপোজাল, যে কমিউনিটি যে আমাদের যে খারাপ জিনিসগুলো আমরা কি করব, সেগুলোকে আমরা প্রপার জায়গাতে সেটাকে আমরা নষ্ট করব, কিংবা আমরা যে আমাদের নির্দিষ্ট যে গার্বেজ আছে কিংবা নির্দিষ্ট যে আমাদের ডাস্টবিন আছে, সেখানে যত্রতত্র ফেলবো না, সেখান থেকে আমরা ইনফেক্টেড হতে পারে। পার্সোনাল হাইজিন প্র্যাকটিস রেগুলেটেড, আমাদের প্রত্যেকটাই অন্যজনের কাপড় আমরা ব্যবহার করব না। আমরা কি করব, নিজের পার্সোনাল যে আছে, আমরা বিশেষ করে যে আমার টাওয়াল আদার্স যে কাপড়গুলো আছে অন্যজনের ব্যবহার করব না, তাহলে আমাদের এটা থেকে সেফ থাকবো। বিশেষ করে ইনফেক্টেড পার্সন যেগুলো আছে তাদের তো নয়। রেগুলার হ্যান্ড ওয়াশিং উইথ সেফ ওয়াটার, অর্থাৎ পরিষ্কার জল দিয়ে আমরা রেগুলার সবসময় হ্যান্ড ওয়াশ করবো। বিশেষ করে ডাক্তারদের আমি বলি একটু, এইসব পেশেন্ট আসলে আমরা সর্বদাই কি করবো, হ্যান্ড গ্লাভস নিয়ে আমরা তাদেরকে চিকিৎসা করব। বিশেষ করে আমি স্যার একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স একটা কথা বলি, যখন ইন্টার্নি করতাম একটা পেশেন্ট এসেছিল হেপাটাইটিস বি, তো স্যাররা কি করলেন, পেশেন্টের ডেথ হয়ে যাওয়ার পর বেডটাতে তুলে নিয়ে চলে গেল। কেন কি ওই বেডটাকে রাখলোই না, সেখান থেকে যদি ইনফেকশন কি হয়ে যায় সেটার জন্য সেটাকে তুলে নিয়ে চলে গেল। এটা আমার মানে নিজের চোখে দেখা। তো আমি এটা আমার যেটা অ্যাডভাইস, এইসব রোগ যদি আসে আমরা যদি জেনে যাই, তাহলে এইসব পেশেন্টকে আমরা যদি টাচ করি, অবশ্যই আমরা হ্যান্ড গ্লাভস ইউজ করব। তাহলে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, এখানে লেখা আছে বারবার রেস্ট রেস্ট রেস্ট, অর্থাৎ এক্ষেত্রে আমরা যাই মেডিসিন দেয় কেন, প্রথমেই বলতে হবে কি আপনাকে একদম টোটালি বেড রেস্ট, রিডিউস দ্য মেটাবলিক ড্যামেজ অফ লিভার। আমাদের যে লিভারের যে সেলগুলো নষ্ট হচ্ছে, সে যদি রেস্ট পায়, কাজের অ্যাক্টিভিটি যদি কমিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের এটা অনেকটাই লাগু হয়ে যাবে। গুড নিউট্রিশন, অর্থাৎ হাই কার্বোহাইড্রেট প্রোটিন খাবার খেতে হবে, হাই ক্যালোরি খাবারগুলো খেতে হবে, মডারেট প্রোটিন খেতে হবে, ফ্যাট টোটালাই চলবে না, অর্থাৎ ঝালময় মশলা টোটালাই আমাদের খাওয়া বন্ধ রাখতে হবে। আর আমাদের যে সিলেকশন অফ মেডিসিন আছে সেগুলো আমরা দেবো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। স্যার এ পর্যন্ত মোটামুটি কমন যে হেপাটাইটিস সেটা শেষ হয়ে গেল। এটা আরো একটু কয়েকটা স্লাইড আছে, পার্টিকুলার যে জিনিসগুলো আছে সেগুলোকে আলোচনা করবো না অ্যাকসেপ্ট করে এগুলো করে যাবো, মিউট করে যাবো এগুলো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্যার বলুন স্যার। এটা তো একেবারে ক্লোজ কন্ট্যাক্টে হচ্ছে, বিশেষ করে সেক্সুয়াল পার্টনারদেরকেও দূরে রাখতে হবে, আর যেসব প্রিভেন্টিভ বলছেন সেটা করতে হবে। আর যেটা ফুডের সিকিউরিটি বললেন প্রিভেন্টিভ হিসেবে, সেখানে এটা তো ওয়াটার বন্ড ডিজিজ এ আর ই, তাই না স্যার? ফুডের ব্যাপার স্যার, ফুডের ওয়াটার বন্ড ডিজিজ, অবশ্যই ওয়াটার বন্ড ডিজিজ, কন্টামিনেটেড ওয়াটার থেকে এটা বেশি হয়। কন্টামিনেটেড ওয়াটার থেকে এটা বেশি ওয়াটার বন্ড ডিজিজ। জি স্যার, একদম না। তো এটাই স্যার একটু ইলাবোরেট করে বলা হচ্ছে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস মানে বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, ই, এইসব নিয়ে একটু ইলাবোরেট করে বলা আছে। কয়েক মিনিট লাগবে, একটু বলে যাই চট করে, তাহলে স্যার আমাদের শেষ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তাহলে আমাদের এটা কিভাবে, হ্যাঁ স্যার কি বলছেন? তাহলে আমাদের হেপাটাইটিস এটা,
একটু ইলাবোরেট করি, একটু কয়েক মিনিট সময় লাগবে। Please. হেপাটাইটিস এ কিভাবে আমরা ট্রান্সমিটেশন হচ্ছে, এটা দুটো ওর থেকে আমাদের ট্রান্সমিট হয়, ইনফেক্টেড হয়। একটা হচ্ছে ফেকাল অর্থাৎ আমাদের পায়োদার দিয়ে, আর একটা হয় আমাদের ওরাল রুট। এই দুটো মানে ইয়ে দিয়ে আমাদের এটা বেশি হয় ইনফেক্টেড। আর এটা কি হচ্ছে, কন্টামিনেটেড ফুড অর ওয়াটার, যেটা আপনি একটু আগে বললেন, স্পেশালি হচ্ছে সেলফিশ, যে আমাদের সেলফিশ যে আছে সেটা থেকে আমাদের এটা বেশি হয়। মেবি ট্রান্সমিটেড সেক্সুয়ালি, এটা সেক্সুয়ালি একটু আগে বললাম, এটা থেকে হচ্ছে। মেবি ট্রান্সমিটেড সামওয়ান সাবক্লিনিক্যাল ইনফেকশন থেকেও এই জিনিসটা হয়। হ্যাঁ, তো এটা ডিস্ট্রয়েড কিভাবে আমরা পাবো? ক্যান বি ডিস্ট্রয়েড বাই ব্লিচিং, অর্থাৎ যদি আমরা ব্লিচিং মানে যদি দিয়ে রাখি তাহলে এটা থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারি। আর এটা আমাদের স্টেলাইজ যদি করা হয় 195 ফারেনহাইটে, তবে কিন্তু এই ভাইরাসগুলো আমাদের মানে জীবাণুগুলো আমাদের ভাইরাসগুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে, ডিস্ট্রয়েড হয়ে যাবে। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 15 দিন থেকে 50 দিন পর্যন্ত এটা ইনকিউবেশন পিরিয়ড আছে। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে যেদিন থেকে আপনি ইনফেকশন হলেন সেদিন থেকে শুরু করে যতদিন না সিমটমসটা আপনার যতদিন সিমটমসটা থাকবে সেটা হচ্ছে এর ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ 2 সপ্তাহ থেকে, হেপাটাইটিস এর ক্ষেত্রে 2 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত থাকবে। এক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন পাওয়া যায়, যে ভ্যাকসিনটা সে ভ্যাকসিন হচ্ছে হ্যাব্রিক্স আর একটা হচ্ছে ভেপটা, এই দুটো ভ্যাকসিন কিন্তু পাওয়া যায় হেপাটাইটিস এর জন্য। আর এটা আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন, সেটা হচ্ছে অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস যদি লিখে দিই তাহলে কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো। হেপাটাইটিস বি কিভাবে আমাদের ট্রান্সমিটেড হচ্ছে, ইনফেকশন হচ্ছে? ইনফেক্টেড ব্লাড, যদি সে ইনফেক্টেড ব্লাড নেই, অর্থাৎ যে ডোনার তারই হয়তো হেপাটাইটিস বি আছে, যে ডোনার তার যদি হেপাটাইটিস বি থাকে সেক্ষেত্রে কোনো নিরোগ কেউ, তখন তার হেপাটাইটিস বি হবে। আর বডি সেক্রেশন, সুয়েট, টেয়ার অর্থাৎ ঘাম থেকে, তার চোখের জল থেকে, তার সিমেন্ট থেকে, ভ্যাজাইনাল সেক্রেশন, এইসবের কাছ থেকে যদি কেউ টাচিং করে তবে তার ক্ষেত্রে হেপাটাইটিস বি হবে। খুব হাইলি ইনফেকশাস এ হচ্ছে হেপাটাইটিস বি। পার্সন এট হাই রিস্ক ইনক্লুড আইভি ড্রাগ ইউজার, যারা আইভি ড্রাগ ইউজার হচ্ছে তারা খুব হাই রিস্ক, অ্যান্ড ফেটাস ইনফেক্টেড মাদার, যে বাচ্চা মায়ের যদি কেউ প্রেগনেন্ট ওমেন হেপাটাইটিস বি থাকে, সে যে বাচ্চাটা আসবে সেও কিন্তু হেপাটাইটিস বি নিয়ে জন্মগ্রহণ করবে। মা যদি হেপাটাইটিস বি হয়, যে বাচ্চা আসবে সে কিন্তু হেপাটাইটিস বি নিয়ে আসবে। হেলথ কেয়ার ওয়ার্কার আর হাই রিস্ক has a very high titer which means it highly infectious যদি থাকে, যারা হেলথ ক্যারিয়ার আছে তারা যদি হেপাটাইটিস বি হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের হতে পারে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 25 দিন থেকে 180 দিন পর্যন্ত। এর ভ্যাকসিন কিন্তু পাওয়া যায়। হেপাটাভ্যাক্স আমাদের 3টা ডোজ নিতে হবে 6 মাসের মধ্যে। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন হেপাটাইটিস বি আছে কিনা। হেপাটাইটিস বি ডায়াগনোসিসের জন্য ব্লাড ফর IgM or HBsAg। হেপাটাইটিস সি, নন বি হেপাটাইটিস, পোস্ট ট্রান্সমিশন হেপাটাইটিস বলছে। ট্রান্সমিশন হচ্ছে কি দিয়ে? ব্লাড থেকে হচ্ছে, আর বডি ফ্লুইড থেকে হচ্ছে আমাদের হেপাটাইটিস সি হতে পারে। প্রেজেন্ট 1% ব্লাড ডোনার পপুলেশন, 1% ব্লাড পপুলেশনের ক্ষেত্রে আমাদের হেপাটাইটিস সি দেখতে পাওয়া যায়। ডিউ টু স্ক্রিনিং অফ ব্লাড রিস্ক ডিউ টু ট্রান্সমিশন নাও লেস দেন 1%। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 7 সপ্তাহ। ভ্যাকসিন কিন্তু এর নেই। Seriousness, reduce
প্রাইমারি লিভার ক্যান্সার, এটা আমাদের কিন্তু সিরিয়াসনেস ক্ষেত্রে হচ্ছে কি যদি ঠিক মতন চিকিৎসা না হয় তাহলে আমাদের কিন্তু এটা ক্যান্সারে পরিণত হতে পারে, লিভার ক্যান্সার। আর যদি আমরা টেস্ট করি তো ব্লাড ফর এলাইজা টেস্ট লিখবে আর ইনিশিয়াল স্ক্রিনিং করতে হবে, ব্লাড ফর এলাইজা টেস্ট অ্যান্ড ইনিশিয়ালি স্ক্রিনিং করতে হবে, তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারবো হেপাটাইটিস সি। হেপাটাইটিস ডি যেটা হচ্ছে ডেল্টা এজেন্ট, ট্রান্সমিশন হচ্ছে প্যারানাটাল রুট, অর্থাৎ এর মতনই হেপাটাইটিস বি এর মতন সেম, মা থেকে বাচ্চাকে হচ্ছে, মা থেকে বাচ্চাকে হচ্ছে। হেপাটাইটিস বিটা হচ্ছে হেপাটাইটিস বি এর সেম, মাস্ট বি পজিটিভ ফর হেপাটাইটিস HbS Ag order in order to correct the hepatitis D. ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 থেকে 56 দিন। ভ্যাকসিন এর আছে হেপাটাইটিস বি হচ্ছে ভ্যাকসিন, ভ্যাকসিনটা হচ্ছে এর সেম ভ্যাকসিন। আর সিরিয়াসনেস কি হচ্ছে, সিরিয়াসনেসের মধ্যে আছে হায়ার ইনসিডেন্স অফ ক্রনিসিটি, এটা কিন্তু আমাদের খুব ক্রনিসিটিতে পরিণত হবে এবং কি করবে সিরোসিস অফ লিভারে কিন্তু পরিণত হবে, যেমন আমাদের হেপাটাইটিস বি করে সেরকমই এটা করবে, খুব ডেঞ্জারাস এটাও। হেপাটাইটিস ডি এন্টায়ারলি ট্রান্সমিটেড, অর্থাৎ এটা আমাদের এর মতনই, হেপাটাইটিস এটা হচ্ছে এর মতন একদম সেম, ফেকাল এবং ওরাল রুট দিয়ে কি হচ্ছে এটা ট্রান্সমিটেড হচ্ছে। এটা সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়, বিশেষ করে এশিয়ান কান্ট্রিতে বেশি দেখতে পাওয়া যাবে, আফ্রিকা দেখতে পাওয়া যায়, ইন্ডিয়া এন্ড সেন্ট্রাল আমেরিকাতে এই রোগটা বেশি দেখতে পাওয়া যায়। হেপাটাইটিস ই ইনকিউবেশন পিরিয়ড 14 থেকে 64 দিন, ভ্যাকসিন এখন পর্যন্ত হয়নি। সিরিয়াসনেস নো এভিডেন্স অফ ক্রনিক, এর কোনো ক্রনিক এভিডেন্স নেই, মানে এরা একটে ভালো হয়ে যায়, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই একটে কিন্তু ভালো হয়ে যায়। নো এভিডেন্স অফ ক্রনিক অর ক্যারিয়ার স্টেট, সেলফ লিমিটেড ইন ইটস কোর্স, অর্থাৎ এটা একটাই আমাদের মানে ভালো হয়েছে, খুব একটা সিরিয়াসনেস হয় না। সিরিয়াসনেস হচ্ছে আমাদের ভিটামিন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি। হু রেসপন্স, হু কি বলছে আমাদের রাইজিং অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের কি করতে হবে বিশেষ করে ভিটামিন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ডি এর জন্য আমাদেরকে কি করতে হবে, পাবলিকের কাছে অ্যাওয়ারনেস করতে হবে, বিশেষ করে বলতে হবে এটা কি খুব এরকম জিনিস, এই অ্যাওয়ারনেস গুলো বলতে হবে। প্রমোটিং পার্টনারশিপ অ্যান্ড মোবিলাইজিং রিসোর্স, যে পার্টনারশিপ গুলো আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, কাদের কাদের আছে তাদের সেই জিনিসগুলো খুঁজতে হবে এবং কোথায় কোথায় হেপাটাইটিস রোগী আছে তাদেরকে আমাদের খুঁজে বার করতে হবে। ফর্মুলেটিং এভিডেন্স বেসড পলিসি, ডাটা ফর অ্যাকশন, তাদেরকে খুঁজে বার করে এবং তাদেরকে ডাটাগুলো নিতে হবে এবং তাদের উপর আমাদের কি অ্যাকশন, সেই অ্যাকশনটা আমাদের নিতে হবে। প্রিভেন্টিং ট্রান্সমিশন, তারপরে কি করতে হবে, যে যে জিনিসগুলো থেকে আমাদের হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা কি করবো, প্রিভেন্টিং করবো। এক্সিকিউটিভ স্ক্রিনিং, তাদেরকে আমরা স্ক্রিনিং করবো, অর্থাৎ আমরা পুরো বায়োডাটা নেব কিভাবে হচ্ছে কাদের কাদের হয়েছে পুরো আমরা স্ক্রিনিং করবো এবং কেয়ার, তাদেরকে যত্ন নেব, ট্রিটমেন্ট করব। এ হচ্ছে আমাদের হুয়ের রেসপন্স। হুয়ের ফুল নেম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা একটা সংস্থা, বিশ্ব একটা হেলথের একটা বিশ্ব সংস্থা। আমাদের এই ব্যবসায় এটা নিয়ে ভালো মানে কাজ করেন, উনি ভালো জানবেন, কান্ডাস একটু বলবেন এটা নিয়ে। রোল অফ হোমিওপ্যাথি ইন ট্রিটমেন্ট of hepatitis. Homeopathy provide a very effective and safe treatment for hepatitis and others liver disorder. আমাদের হোমিওপ্যাথি কি করছে, হেপাটাইটিসের খুব ভালো মেডিসিন আছে এবং খুব দুর্দান্ত চিকিৎসাও আছে এবং খুব সেফ চিকিৎসা। It relieve the discoloration of skin, mucous membrane and sclera. যদি আমাদের জন্ডিস হয়ে যায় স্কিনে এবং মিউকাস মেমব্রেন এবং স্ক্লেরাতে, তাহলে কি করে খুব ইজিলি খুব সহজেই ভাবে আমরা কি করতে পারি, রিডিউস করতে পারি, কমিয়ে দিতে পারি উইথ হোমিওপ্যাথি মেডিসিন। দিস মেডিসিন স্ট্রেন দ্য লিভার অ্যান্ড মেটাবলিক সিস্টেম, আমাদের কি হোমিওপ্যাথি মেডিসিন কি করে লিভারের স্ট্রেনটাকে বাড়িয়ে দেয় এবং যে মেটাবলিক গুলো যে চেঞ্জ হচ্ছে আমাদের লিভারের সেটাকে কমিয়ে দেয়, রিডিউস করে দিচ্ছে। The aim of homeopathy is not only that
not only to treat hepatitis infection, আমরা যে হেপাটাইটিস ইনফেকশন আছে সেটা আমরা চিকিৎসা করব না, but work by that treating the underlying cause, কি থেকে হচ্ছে সেটা আমরা রুট কজটা আমরা জানবো প্রথমে, তারপরে আমরা চিকিৎসা করব, তাহলে আমাদের এই রোগটা কিন্তু সেরে যাবে। নট জাস্ট ফর দ্য সিমটম, সিমটমটি আমরা সিমটম থেকে আমরা মেডিসিন দেবো না, তাদের রুট কজ আছে কি থেকে আমাদের হেপাটাইটিস হচ্ছে, সে কারণটা যদি আমরা জেনে আমরা চিকিৎসা করি আর কনস্টিটিউশন যদি আমরা চিকিৎসা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হেপাটাইটিস টোটালি সেরে যাবে। দ্য ট্রিটমেন্ট ইজ জেন্টেল অ্যান্ড দ্য রিলিফ অবটেন ইউজুয়ালি লং টার্ম, এটা খুব একটু দীর্ঘদিন আমাদের চিকিৎসা করতে হবে। এই হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন। যে কোনো মেডিসিনই আমার কনস্টিটিউশনে আসতে পারে, স্পেসিফিক কোনো মেডিসিন আমি বলতে চাই না, তবুও আমাদের পাবলিকের ক্রেভিংসের জন্য, যারা অডিয়েন্স আছে অডিয়েন্সের ক্রেভিংসের জন্য আমি বাছাই করেছি এই মেডিসিনগুলো। খুব এফেক্টিভ মেডিসিন। সেই মেডিসিনগুলো আবার নামগুলো বলে যায়, তারপরে পরে আমি এগুলো বলবো। তারপরে আমাদের পরের সেশন আমাদের ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার আছেন, উনি বলবেন। Endographis paniculata, arsenic album, Aurum metallicum, Bryonia alba, Carduus mar, Caraca papaya, Ceanothus americanus, Chelidonia major, सबसे good মানে very good medicine, Chelidonia major, আমরা সবাই জানি। Horatius, Epha sulfa, Lachesis, Lycopodium, খুব good medicine, Mercurius solubili, Natrum sal, খুব দুর্দান্ত মেডিসিন, নাক্স ভূমিকা, ফসফরাস খুব ভালো মেডিসিন, পোডোফাইলাম। এই হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন ফর হেপাটাইটিস। স্যার ইন্ডিকেশন গুলো আমি বলবো না বিশ্বনাথ স্যার বলবেন? স্যার হ্যালো, আমি বলবো মেডিসিন গুলো কি কি লাগবে। হ্যাঁ স্যার, আমি ইন্ডিকেশন গুলো বলবো না, আপনি স্যার তার ভিতরে এটা ছেড়ে দিই তাহলে। হ্যাঁ দু একটা বলুন আপনি, এন্ডোগ্রাফিসটা বলুন। এন্ডোগ্রাফিস পেনিকুলাটা ইউজফুল ইন রেজিস্ট্যান্ট জন্ডিস, যেটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ইউজ করব। ইউজফুল হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর ক্ষেত্রে আমরা এইটা এন্ডোগ্রাফিস পেনিকুলাটা ইউজ করতে পারি। ইট ইজ ফাউন্ড ইউজফুল হোয়েন দ্য চেলোডোনিয়াম মেজর ইজ ডাজ নট হেল্প। আমাদের চেলোডোনিয়াম মেজর দিয়ে যখন আমরা ফেল হয়ে যাব তখন আমরা এন্ডোগ্রাফিস পেনিকুলাটার কথা ভাবতে পারি। আর্সেনিক অ্যালবাম, the hepatitis result from bad food or food poisoning থেকে যখন আমাদের ফুড পয়জনিং থেকে যখন আমাদের হেপাটাইটিস হবে তখন আমরা কিন্তু আর্সেনিক অ্যালবামের কথা স্মরণ করব। সবথেকে বেস্ট মেডিসিন হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এখানে কি থাকতে পারে, আমাদের বার্নিং পেন থাকবে, লিভার হুইচ গেট দ্য বেটার, গরম জিনিস খেতে চাইবে, আর্সেনিক অ্যালবাম গরম জিনিস খেতে চাইবে এবং জল খেতে চাইবে, অল্প অল্প পুনঃ জল খেতে চাইবে, স্মল কোয়ান্টিটি, শর্ট ইন্টারভেল। বার্নিং পেন থাকবে, বডিতে অরম চাইবে, তখনই আমরা আর্সেনিক অ্যালবামের কথা স্মরণ করব। অরাম মেটালিকাম আছে, ভেরি গুড, ভেরি এফেক্টিভ জন্ডিস ডিউরিং প্রেগনেন্সি, extension of epigastrium with increased thirst and appetite followed by the burning sensation and hot erection। গরম আমাদের যখন খুব ঢেকুর উঠবে তখন আমরা অরাম মেটালিকামের কথা স্মরণ করব। কার্ডুয়াস মুর, স্যার এগুলো আপনি বলুন স্যার, আমি তো অনেকটাই বললাম। বিশ্বনাথ স্যার? ঠিক আছে। এবং হেপাটাইটিসের বিভিন্ন আমি শুধু স্লাইডটা দেখে যাই, ওরা যদি কেউ যদি স্ক্রিনে নেই আমি দেখে দিই, তারপরে স্যার আপনার প্রেজেন্টেশনটা শুরু করবেন। এক মিনিট স্যার, অ্যাড্রেস মতো বললাম, কারেকা পেপায়া, কে যদি স্ক্রিনশট নিতে নিয়ে নিন। চেলিডোনিয়াম, এটা সবাই জানেন, আমরা জন্ডিসের জন্য খুব ভেরি গুড মেডিসিন। তারপরে আমাদের বিশ্বনাথ স্যার তো এটা ইলাবোরেট করে বলবেন। চেনোথাস আমেরিকানাস, গুড মেডিসিন। Horatius, Lachesis, Lycopodium, আমাদের বিশ্বনাথ স্যার খুব ভালো করে বলবেন এগুলো। Natrum sal খুব দুর্ধর্ষ মেডিসিন ফর হেপাটাইটিস। নাক্স ভূমিকা, ফসফরাস অ্যাকুট হেপাটাইটিসের ক্ষেত্রে খুব ব্যবহৃত হয়। ওটা পেলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ আপনারা মনোযোগ দিয়ে শুনলেন, তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। জি স্যার, আপনি সবাইকে আমাদের এই হোমিও জগতের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি।
সবাই ধৈর্য ধরে শুনছেন। তা এক মিনিট আমাদের স্যার, এটা নিয়ে 1 মিনিট স্যার, হেপাটাইটিস নিয়ে কি কেউ কোনো কোশ্চেন করবেন? এনিওয়ান? নাহলে আমাদের স্যার পরে সেশন শুরু করবেন। স্যার ওই টেস্টের ব্যাপারটা যে কি কি টেস্ট করলে আমরা রোগটা ডায়াগনোসিস করতে পারি, ওই ব্যাপারটা যদি আরেকবার বলতেন একটু ডিটেইলসলি ভালো হতো। ওইখানে লিখবেন ব্লাড ফর লিভার ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, এলএফটি যদি লিখে দেন তাহলে কিন্তু হয়ে যাবে ব্লাড ফর এলএফটি। সেক্ষেত্রে ওখানে টোটালটাই চলে আসবে, আপনার টোটালটাই চলে আসবে। আর যদি স্পেসিফিক যদি জানতে চান, মানে বিশেষ করে যেটা আমাদের সব থেকে যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে আমাদের হেপাটাইটিস বি, সেখানে লিখবেন HBsAg, তাহলে ওটা থেকে আমরা জেনে যাব হেপাটাইটিস বি হয়েছে। আর আমরা যদি অ্যান্টিজেন করি সেরকম গ্লোবিউলিন যেগুলো আছে সেটা হচ্ছে IgM অ্যান্ড IgG এগুলো। আর অবশ্যই আমরা আল্ট্রাসোনোগ্রাফি কিংবা সিটি স্ক্যান করাতে পারি। আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, MRI অ্যাবডোমেন করতে পারি। MRI, আল্ট্রাসোনোগ্রাফি এসব করলেও আমরা কিন্তু ধরে যাব হেপাটাইটিস হয়েছে কিনা। আর যদি আমরা ওখানে বায়োপসি করা যায় তাহলে ক্যান্সার আছে কিনা, ফাইব্রো টেস্ট যদি আমরা করি তাহলে জেনে যাব কোনো ক্যান্সার আছে কিনা, ওর কমপ্লিকেশন অ্যারাইজ করেছে কিনা, সেগুলো আমরা জেনে যাব। এই হচ্ছে স্যার আমাদের টেস্ট। তো ব্লাড ফর লিখবেন লিভার ফাংশন টেস্ট, সংক্ষেপে LFT, লিখবেন LFT। তো পাশেই কিন্তু এখন ল্যাবরেটরিতে নর্মাল রেজিস্টার দিয়ে দিচ্ছে, সেখান থেকে যখনই আপনি লেভেলটা হাই দেখবেন তখনই আপনি পেয়ে যাবেন হেপাটাইটিস হয়েছে। কিছুদিন আগে স্যার একটা কেস, বিশ্বনাথ স্যার 2 মিনিট আমি একটু সময় নিচ্ছি আপনার কাছে, আমি চেয়ে নিচ্ছি 2 মিনিট সময়। একটা শুধু প্রেজেন্টেশন দেবো, বলবো, শর্ট করবো, ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স। ঠিক আছে স্যার, বিশ্বনাথ স্যার 1 মিনিট। আমার কাছে একটি লোক আসলো, প্রচন্ড মানে তার ক্লিনিক্যালি দেখলাম তার ইয়ারওয়েজ ডিসকালারেশন হয়ে গেছে, জ্বর আছে হালকা। তো আমি তাকে বললাম আপনি লিভার ফাংশন টেস্টটা করুন, আর কিছু করতে হবে না। লিভার ফাংশন টেস্টটা করে নিয়ে আসলাম। তখন ওনার SGPT 1200, SGOT 1600, আর টোটাল গ্লোবিউলিনটা হচ্ছে 11 পয়েন্ট সামথিং। আমি বললাম আপনার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, তো যেমন আপনার অবস্থা, তো এতে তো আপনাকে নার্সিং ভর্তি হতে মনে হয়। তো ওনাকে আমি হালকা করলাম। তো উনি গরম খেতে খুব চাইছিলেন, গরম খুব জিনিস খেতে পছন্দ করেন। তো বেশি কিছু আমি আর জিজ্ঞাসা না করে চেলোডোনিয়া মাদার দিয়েছিলাম। চেলোডোনিয়া মাদার 15 ফোঁটা করে, হাফ কাপ জল 15 ফোঁটা করে দিনে 3 বার, সিঙ্গেল মেডিসিন, অনলি চেলোডোনিয়া মাদার। উইদিন 7 days আবার ওনাকে বললাম আর বলেছিলাম টোটাল বেড রেস্ট, যেটা আমি ম্যানেজমেন্টে বলেছি রেস্ট, টোটালে বেড রেস্ট, এবং ফ্যাট ফুড টোটাল রেস্ট্রিক্টেড, একদম প্লেন খাবার খাবেন, ঝাল মাই মশলা টোটালি বন্ধ, সেদ্ধ খাবার খাবেন যতটা পারেন, আর টোটাল বেড রেস্ট, কোথাও ঘর থেকে বের হবেন না। আর চেলোডোনিয়া মাদার দিয়েছিলাম উইদিন 7 days, টোটালি নর্মাল। আপনার যত যেগুলো ইনক্রিজ করেছে, বিলিরুবিন নর্মাল, SGPT নর্মাল, আদার্স যেগুলো ডিসব্যালেন্স হয়েছিল সমস্ত কিছু নর্মাল হয়েছিল। তো আশা করি আপনারাও এরকম পারবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, ক্যারি অন। আচ্ছা, সবাইকে আবার স্বাগতম জানিয়ে আমি যে হেপাটাইটিস আজকে যে আলোচনা হচ্ছে তাকে আমি আবার 3টে ভাগ করছি। একটা প্রদাহ আইটিস মানে প্রদাহ হেপাটাইটিস, আরেকটা করছে লিভারের বৃদ্ধি মানে যৎকির বৃদ্ধি, আরেকটা পরে 3 নম্বর করছি যৎকির শুল বেদনা, খুব কলিক পেন বা ব্যথা। এই 3টে ভাগে ভাগ করছে। আমাদের কাছে